ধীরে ধীরে ঝোলা থেকে বের হতে শুরু করলো বেড়াল। গোটা দেশব্যাপী বিক্ষোভ প্রতিবাদের মাঝে নিট কেলেঙ্কারি নিয়ে একের পর এক বেরিয়ে আসছে সম্ভাব্য অভিযুক্তদের নাম। গ্রেটার নয়ডা থেকে উত্তরপ্রদেশের স্পেশাল টাস্ক ফোর্স গ্রেপ্তার করেছে নিট প্রশ্নপত্র ফাঁসের অন্যতম অভিযুক্ত সলভার গ্যাংয়ের মূল পান্ডা রবি হোত্রিকে। এখানে উল্লেখ্য, 2012 সালে মেডিকেল প্রবেশিকা পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের জন্য রবি হোত্রিকে আরও একবার গ্রেপ্তার করা হয়েছিল বলে খবর। অন্যদিকে নিট প্রশ্নপত্র ফাঁসের জন্য সিকান্দার যাদব সহ 5 জনকে গ্রেপ্তার করা হয় ঝাড়খণ্ড থেকে। এদিকে শনিবার দুপুরে গুজরাটের গোধরা পুলিশের হাতে গ্রেপ্তার হয় তুষার ভাট নামে এক ব্যক্তি বলে সূত্রের খবর। গুরুত্বপূর্ণ একটি মোড়ে দিল্লির 6 জন সরকারি আমলার নামও তদন্তে বেরিয়ে এসছে বলে খবর। এর মধ্যে একজন পুরুষোত্তম রায়, যাকে জেরা করে গুজরাট পুলিশ পেয়েছে 2,30,00,000 ক্যাশ টাকা এবং 8টি ব্ল্যাঙ্ক চেক, যেই চেকে নাম রয়েছে বড় বড় ব্যবসায়ীদের। এখন পর্যন্ত দেশব্যাপী 18 জন অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়, নিট কেলেঙ্কারিতে এবার নাম জড়িয়েছে বিহারের উপমুখ্যমন্ত্রীর। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি প্রকাশ করে এই দাবি করেছে আরজেডি। ইতিমধ্যেই বিরোধীরা কেন্দ্র শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবি তুলেছে। তার মধ্যে বিহারে বিজেপি নেতার নাম জড়িয়ে যাওয়াতে স্বাভাবিকভাবেই অস্বস্তিতে রয়েছে দল। আর এবার নিটের পর ইউজিসি নেট পরীক্ষা বাতিল হওয়ায় এনটিএর বিশ্বাসযোগ্যতা তলানিতে গিয়ে ঠেকেছে বলে মনে করছেন বিশেষজ্ঞ মহল। তাই স্বাভাবিকভাবেই প্রশ্ন জাগে, দেশের প্রবেশিকা পরীক্ষার ভবিষ্যৎ কি? মেডিকেল হোক কিংবা শিক্ষা, দেশব্যাপী যখন এই ধরনের অনিয়ম ধরা পড়ছে, তখন ছাত্রছাত্রীদের মনোবল কতটা আঘাত করছে? এ ধরনের কেলেঙ্কারি যারা করে, আইন তাদের জন্য শাস্তির কি প্রাবধান রাখছে? কিভাবে বন্ধ হবে দেশব্যাপী প্রবেশিকা পরীক্ষার এই অনিয়ম? এমন নানান প্রশ্নের উত্তর খুঁজতেই আমাদের আজকের এই বিশেষ টক শো। নমস্কার, আমি দীপেন আর আপনারা দেখছেন নিউজ ভ্যানগার্ড। নিট ইউজি এবং ইউজিসি নেট পরীক্ষার দুর্নীতি নিয়ে আজকের একটি বিশেষ টক শোতে আমার সাথে রয়েছেন রাজ্যের বিশিষ্ট শিক্ষাবিদ বিশ্বজিৎ গুপ্ত। স্বাগত বিশ্বজিৎ বাবু আপনাকে। নমস্কার। বিশ্বজিৎ বাবু, নেটের জন্য সিবিআই তদন্তের আদেশ, নিটের জন্য নয় কেন? নেট দিয়ে কি কোনোভাবে নিট ঢাকার চেষ্টা হচ্ছে বলে মনে করছেন? সেটা তো আমি জানি না, কিন্তু পুরো পরিস্থিতি অত্যন্ত দুর্ভাগ্যজনক। ইনফ্যাক্ট যেই সংস্থার হাতে এই পরীক্ষাগুলি পরিচালনার ভার ছিল, তাদের কাজকর্ম এতক্ষণ আপনি যেটা বললেন, আমরা মিডিয়া এবং সংবাদপত্রের মাধ্যমে যেটা দেখছি, এটা খুবই হতাশাজনক, খুবই গ্লানিময় একটা অধ্যায়ের মধ্যে দিয়ে আমরা চলছি। গণমানসের প্রশ্ন এসছে, বারে বারে একই সন্দেহ, একই অবিশ্বাসের বাতাবরণের মধ্যে দিয়ে আমরা চলছি এবং নানা ধরনের আজে বাজে চিন্তা মনের কোণে উকি দিচ্ছে। তাইলে কি ডাক্তারি পয়সা দিয়ে পড়া যায়? হ্যাঁ, অবশ্যই যায়। আমরা জানি এটা তো হচ্ছিল। এটা আজকে এই বড় ধরনের একটা ডিবাকল যদি না হতো, এই বড় ধরনের যদি কাণ্ডটা না ঘটতো, তাইলে হয়তো বা অনেকেরই টনক নড়তো না। কিন্তু আমার মনে হয় এই ছুকছাক কাজ এগুলি চলছিল। আচ্ছা। আর নেটের যে ব্যাপারটা, নেটের ব্যাপারটা একটু বলছি। এই ব্যাপারটা, নেট কয়েক বছর আগে নেটের পরীক্ষার যে ধরন, এটা পরিবর্তন হয়ে গেছে। আগে নেটের যে পরীক্ষার যে ধরন ছিল, 2টো পেপারে পরীক্ষা হতো, সেটা ছিল বেসিক্যালি ব্রড এসে টাইপের পরীক্ষা ছিল। এখন আফটার কনভার্সন টু এমসিকিউ টাইপ, এমসিকিউ মোডে পরীক্ষা ব্যবস্থা চালু হয়েছে, বেশ কয়েক বছর হয়ে গেছে। আমার জানা মতে, আমার মনে হয় বলতে দ্বিধা নেই যে ফ্লাড গেট হ্যাজ ওপেন্ড, কারণ অনেক অনেক বেশি সংখ্যক পরীক্ষার্থী
পাশ করছে তার মান নিয়েও সন্দেহের অবকাশ থেকেই যাচ্ছে। সম্ভাব্য রিসার্চার কিংবা টিচিং জবের জন্য যারা যাবে কলেজ এবং ইউনিভার্সিটি লেভেলে, এই পরীক্ষার মাধ্যমে তাদের মেধা কতটুকু যাচাই করা হচ্ছে। মানে এমসিকিউ করা হয়েছে বলে এমসিকিউ করে, এটা এখন থেকে আমার ব্যক্তিগত মতামত, আমার সঙ্গে হয়তো অনেকেই সহমত, শিক্ষা অঙ্গনে যারা আছেন অনেকেই সহমত পোষণ করেন বলেই আমার ধারণা। এমসিকিউ করার ফলে দেখুন, এমসিকিউ করার ফলে তো একটা অসুবিধা হচ্ছে যে ওই লিকেজের ব্যাপারটা খুব সহজ হয়ে যাচ্ছে। লিক করে গেলে তো হতেই পারে এই ব্যাপারটা, এবং এটার সুযোগই কিন্তু দুষ্কৃতীরা, আমি দুষ্কৃতিই বলবো তাদের, তারা নিচ্ছে। ওকে, আমি আসবো আপনার কাছে। খুব একটা গুরুত্বপূর্ণ আপনি বিষয় উত্থাপন করলেন, এমসিকিউ নিয়েও কিন্তু অনেক সময় আমরা সন্দেহের বাতাবরণ দেখি। কেন এমসিকিউর প্রয়োজনটা কেন এলো আমাদের শিক্ষা ব্যবস্থায়? নানানভাবে আজ স্কুল কলেজেও রয়েছে, এবং প্রবেশিকা পরীক্ষাতে তো এই ধরনের এমসিকিউ সত্যি কি গুণমান যাচাই করা যায় কিনা। তবে তার আগে, সেই বিষয়টাতে আসার আগে, বিশেষবাবু, এই যে তদন্ত যে পথে এগোচ্ছে, বিশেষ করে নেটের ক্ষেত্রে আমরা দেখলাম সিবিআই তদন্ত দেওয়া হয়েছে, এবং নিটের এখন তদন্ত যেভাবে এগোচ্ছে, যদিও সুপ্রিম কোর্টে রয়েছে এবং কোর্ট আগামী 8ই জুলাই তার পরবর্তী শুনানিতে নিশ্চয়ই জানাবেন কোর্ট কি দেখছেন এবং কি মনে করছেন। কিন্তু কতটা সন্তোষজনক বলে মনে হয় যে এনটিএর যে তদন্ত কমিটি করছে, বা কমিটি যে ধরনের তদন্ত করছে, সরকারের পক্ষ থেকে যে ধরনের দাবি রাখা হচ্ছে, সেটা কতটা সন্তোষজনক, বিশেষ করে যারা এবার পরীক্ষার্থী তাদের জন্য কতটা সন্তোষজনক বলে আপনি মনে করছেন? পরীক্ষার্থীরা তো খুব অসুবিধাজনক অবস্থায় পড়ে গেছে। যেমন ধরুন, আমরা মিডিয়াতে যারা আপনারা আছেন, আমরা যারা গণচেতনার কথা বলি, তারা নানান ধরনের কথাবার্তা বলবো, কিন্তু সবচেয়ে বেশি বিপাকে তো পড়ে গেছে পরীক্ষার্থীরা। এখন বেশ কিছু অসৎ উপায় অবলম্বনকারী ব্যবসায়ীর খপ্পরে পড়ে ছাত্রছাত্রীরা তো চিটেড হয়েছে, সোজা কথা বলতে গেলে। এর মধ্যে অনেক মেধাবী, রীতিমতো ভালো ছাত্রছাত্রীরা রয়ে গেছে, তাদের ভবিষ্যৎ কি? এই সমস্ত প্রশ্নগুলি তো আমাদের মনে না নিচ্ছে, প্রায়ই হচ্ছে ব্যাপারগুলি। এখন আপনি যেটা বললেন যে এমসিকিউ এর প্যাটার্ন নিয়েও নানা ধরনের পরীক্ষা নিরীক্ষা চলছে। এমসিকিউ যে ব্যাপারটা, সেটা আসলে এটা আমাদের দেশে না, এটা শুরু করেছিল প্রিন্সটন ইউনিভার্সিটি তার বিভিন্ন পরীক্ষার জন্য এমসিকিউ। এবং সিভিল সার্ভিস যে পরীক্ষা হয়, সেখানেও কিন্তু প্রিলিমস, যেটাকে বলে প্রিলিমিনারি এক্সামিনেশন, বেসিক্যালি এটা একটা এলিমিনেশন টেস্ট। কারণ প্রচুর সংখ্যক পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে, তাদের মধ্যে সিংহভাগই বাদ পড়ে যাচাই করার জন্য। তো ওইখানেও একটা মডেল, ডেফিনেটলি এটা কিন্তু প্রিন্সটন মডেলই করা হয়, যত ধরনের এমসিকিউই হয়। কিন্তু পরীক্ষা মানে কোশ্চেন পেপার তৈরি করার সময় হয়তো ওই ব্যাপারগুলি অনেকেরই মাথায় থাকে না, যে কিভাবে অসুবিধাগুলি দূর করা যায়। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে, যেখানে কোশ্চেন পেপার লিক হয়ে যায়, সেইখানে কিন্তু এত নম্বরের প্রশ্নের উত্তর কোনটা, এ, বি, সি না ডি, খুব সহজ। এইটুকু যদি লিকেজ হয় তাইলেই যথেষ্ট। বাকি কন্টেন্ট আমার বোঝার দরকার নেই, আমার সাবজেক্ট জানার দরকার নেই, কোনটা ভুল, কোনটা কেন ভুল, কোনটা ঠিক, সেটা কেন ঠিক, সেটাও কিন্তু আমার যাচাই করার দরকার নেই। সেখানে তো গুণমানের উপর একটা প্রশ্নবোধক চিহ্ন, গুণমানের উপর প্রশ্ন। এবং সেখানে যে কোনো পরীক্ষার ক্ষেত্রেই এই ধরনের যখন দুর্নীতি হয় বা কেলেঙ্কারি হয় বা ফাঁস হয়ে যায়, সেটা অবশ্যই নিন্দাজনক এবং সেটা একটা গুরুতর অপরাধ। কিন্তু সেটা যখন নিটের ক্ষেত্রে হয়, সেটা যখন ভবিষ্যতে ডাক্তার, যারা অবশ্যই জাতিকে সুস্থ রাখবে, তাদের ক্ষেত্রে হয়, এবং আমরা শুধু ভয়ে রয়েছি যে শুধু শিক্ষার্থীদের কি হবে সেই ভয়ে নয়, আমরা কিন্তু ভয়ে রয়েছি যে আগামী দিন, আজ থেকে 10 বছর পর, 5 বছর পর যারা ডাক্তার, যাদের কাছে আমরা চিকিৎসা করতে যাব, তারা আদৌ ডাক্তার তো না ভুয়ো ডাক্তার, নাকি তারা চিটেড হয়ে বা চিটিং করে তারা এই পদ্ধতি অবলম্বন করে তারা পাশ করেছে। সেটাই কথা। আমাদের জাতির যে স্বাস্থ্য ব্যবস্থা, স্বাস্থ্য সংক্রান্ত যে পরিষেবা, শুধু তাই না, আমাদের জীবন যাদের হাতে, আমি বাঁচবো না মরবো, আমার কি চিকিৎসা হবে, এটাই খুব আশঙ্কার কথা, এটাই খুব ভয়ের কথা। একদম। বিশ্ববাবু, এই যে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান বলেছেন যে নিট পরীক্ষা বাতিল করা হবে না, কয়েকজন প্রশ্ন ফাঁসের সঙ্গে যুক্ত থাকলেও পরীক্ষা বাতিল করলে লক্ষ লক্ষ ছাত্রছাত্রীরা যারা সঠিকভাবে পরীক্ষা দিয়েছে তারা প্রভাবিত হবে, এতে কি মনে হয় যোগ্যরা ন্যায় পাবে বলে আপনি মনে করছেন?
দেখুন, প্রথমে কথা হচ্ছে যে নিটের যে ব্যাপারটা যে ডেভেলপ করেছে, এর আগেও কিন্তু খবর ছিল যে নিটে লিক ছিল। আমি 2024 সালের কথা বলছি, এই নিটের কথাই বলছি। কিন্তু এনটিএ কর্তৃপক্ষ কিন্তু কর্ণপাত করেনি এই ব্যাপারে। এটা কিন্তু যথেষ্ট পরিমাণে যে সমস্ত স্টেপ, এটা অপরাধ এবং অত্যন্ত অসুরক্ষিত, অত্যন্ত কি বলবো, ইরেসপন্সিবল একটা স্টেপ। এদের আগেই পরীক্ষা ক্যান্সেল করে দিতে পারত। আর এই যে ব্যাপারটা যে চিন্তা করছি আমি, যে যদি পরীক্ষা বাতিল হয় তাহলে কি হবে, পরীক্ষা বাতিল হলে আরেকটা পরীক্ষা হবে, তো সেই ক্ষেত্রে আমার মনে হয় সেটা হলে ভালো হতো। এখন তো পরিস্থিতি যেমনটা দাঁড়িয়েছে, আর একটু সময় লাগবে, আবার নতুন করে পরীক্ষা যদি নিতে হতো তাহলে হয়তো সময় লাগবে, কিন্তু এটা খানিকটা পার্সিয়াল একটা মডিফিকেশনের মতো। 1500 কত স্টুডেন্টের কাউন্সিলিং হবে, 1563 তাদেরকে আবার রিপরীক্ষা, আবার সরি আবার কিন্তু হোয়াট অ্যাবাউট আদার্স, আমি তো সবার কথা জানি না। কারণ নিটে টোটাল সিট হচ্ছে, আমি কোথায় কোন কাগজে দেখছিলাম, 1,88,663 বা 668 এই ধরনের সিট রয়ে গেছে সারা দেশে বিভিন্ন প্রাইভেট এবং গভর্নমেন্ট মেডিকেল কলেজ মিলিয়ে। তো এত স্টুডেন্ট পরীক্ষা দিচ্ছে, তো তারা হয়তো আরেকবার পরীক্ষা দিত, টাইম স্কেলটা একটু চেঞ্জ হয়ে যেত। 24 লাখের উপর এবার পরীক্ষার্থী ছিল। এখন কথা হচ্ছে যে কিভাবে খুব এই যে 1563 জন, এই ফিগারটা কিন্তু আমরা খুব দ্রুত পেয়ে গেছিলাম। এখন এই কনক্লুশনে কিভাবে এনটিএ এসেছিল সেটাও বোধহয় কোর্টে দাঁড়িয়ে এনটিএ কে জবাব দিতে হবে। জবাব দিতেই হবে। এখনো যখন আমরা দেখছি যে বিভিন্ন জায়গা থেকে লিকেজের খবর পাওয়া যাচ্ছে, তদন্ত করে এগোনো যাচ্ছে, তাহলে সেই 1563 জন কারা, এখন যারা এসছে তাদের কি হবে? সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে, যেমন ধরুন এবছর কি হচ্ছে, 67 জন 67 ক্যান্ডিডেটস ফুল মার্কস পেয়েছে, 720। আর ঠিক আছে, 720 পেয়েছে, আমি থিওরিটিক্যালি এটাকে চ্যালেঞ্জ করছি না, হতে পারে। কিন্তু সবচেয়ে হাস্যস্কর যে ব্যাপার হচ্ছে যে নিটের যে সিস্টেম, যেখানে 180টা কোশ্চেনের অ্যান্সার করতে হয় এবং প্রত্যেকটা কোশ্চেনের মূল্যমান হচ্ছে 4 নম্বর করে, 4 মার্কস। এবার কোনো ক্যান্ডিডেট একটা কোশ্চেন ভুল করলো অপশনে, সেই যে অপশনটা সে বেছে নিল তার সম্ভাব্য আনসার হিসাবে, সেটাতে সে ভুল করলো। ভুল করার ফলে তাকে, এখানে নেগেটিভ মার্কিং আছে, ভুল আনসার করার জন্য তাকে 1 নম্বর কেটে দেওয়া হলো। তাই এবার 1 নম্বর কেটে দেওয়া হলো এবং ওই কোশ্চেনের জন্য নম্বর ছিল 4। 180টা কোশ্চেন করতে হবে, প্রত্যেকটা 4 করে, মানে 720 টোটাল মার্কস যেটা আছে বিভিন্ন সেগমেন্টে, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজিক্যাল সায়েন্স, এইগুলি মিলিয়ে হচ্ছে। এবার আমি ভুল করার জন্য আমার 1 নম্বর কাটা হলো, আর ওই প্রশ্নটা 4 নম্বর, তাহলে 4 আর 1 5 কাটা গেল। আর আরেকজন একটা আনসার, তার কনফিউশন আছে, একটু সন্দেহ আছে এটা ঠিক কিনা, নেগেটিভ হতে পারে, আমি আনসারই করলাম না, আনসার না করলে আমার 4 নম্বর কাটা গেল। যে অ্যাটেম্প্ট করে যে ভুল আনসার করলো তার কাটা গেল 5, আর যে অ্যাটেম্প্ট করলো না সে 4 নম্বর ছেড়ে দিল। তাহলে স্কেলটা ঠিক নাই, স্কেলটা ঠিক নাই। তারপরের যে প্রশ্ন সেটা হচ্ছে যে 720 তো 67 জন পেয়েছে, এর পরের ইয়েতে যারা আছে, 700 হতে পারে না, ম্যাথমেটিক্যালি ইম্পসিবল। সেখান থেকেই সন্দেহটা দানা বেঁধেছে এবং সেখান থেকেই বিতর্কের শুরু, এবং সেখানে তারপরে কিন্তু এনটিএ তড়িঘড়ি করে জানায় যে গ্রেস মার্ক দেওয়া হয়েছে, এবং সেই গ্রেস মার্ক নিয়েই কিন্তু তোলপাড় হয়, এবং তারপরেই একের পর এক কেঁচো করতে গিয়ে তখন সাপ বেরিয়ে আসে। এরকম ভাবে প্যাচ আপ করে কিছু করা যাবে না। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে এটা যদি সংক্রমণ হয়ে যায়, যে এবার হলো, এবার আমরা একটা মডিফাই করে কিছু গেলাম, কিন্তু এটা এই ধরনের অ্যাটাক, এটা যদি বারবারই হতে থাকে তাহলে তো আমাদের মানে একটা সত্তাগত অস্তিত্বের উপর একটা প্রশ্ন চলে আসে। এখন সেটার বিশ্বাসযোগ্যতা, যেটা বলা হচ্ছিল যে এনটিএর বিশ্বাসযোগ্যতার উপর এখন কিন্তু প্রশ্ন সবাই তুলছে, এবং বিভিন্ন জায়গা থেকে এমন ভাবে তুলছে এনটিএ কে বাতিল করার কথা হচ্ছে। কিন্তু আমরা সেই বিষয়ে আসবো, আমরা চেষ্টা করব আমাদের সঙ্গে আমরা পাই কিনা যোগাযোগ করতে নন্দন সরকারকে। উনি ত্রিপুরা মেডিকেল কলেজের ওএসডি, নন্দন সরকারের সঙ্গে যোগাযোগ করার আমরা চেষ্টা করব। উনি অবশ্যই, ওনার থেকে আমাদের কিছু জানার রয়েছে, উনি রাজ্যের প্রাক্তন পুলিশ আধিকারিক। যে বিষয়গুলো আমরা দেখছি এই মুহূর্তে কিন্তু দেশ জুড়ে তোলপাড় হচ্ছে, বিভিন্ন দেশ জুড়ে তোলপাড় হচ্ছে এবং বিক্ষোভ হচ্ছে
বিভিন্ন ছাত্র সংগঠন, বিভিন্ন রাজনৈতিক দল কিন্তু এই মুহূর্তে প্রতিবাদে বা বিক্ষোভে সামিল হয়েছে। নিট এবং নেট কেলেঙ্কারিতে এনটিএর বিরুদ্ধে কিন্তু প্রতিবাদ হচ্ছে এবং স্ক্র্যাপ এনটিএ বলছে। আজ বামপন্থী ছাত্র সংগঠনরা বিক্ষোভ করেছে এবং আমরা গতকাল দেখছিলাম জাতীয় কংগ্রেসের, প্রদেশ কংগ্রেসের নেতৃত্বরা এবং কর্মী সমর্থকরা সেখানে কিন্তু মিছিল করেছে, প্রতিবাদ করেছে। তবে একটা জিনিস এই মুহূর্তে যেটা আমাদের জানার বিষয়, যে এত বড় একটা দুর্নীতি, বিশ্ববাবু, পরীক্ষার ফল বের হবার পর দুর্নীতির গন্ধ জোরালো ভাবে বের হলো। এখন দেশের ইন্টেলিজেন্স এজেন্সিরা টের পেল না, এটা কি করে হয়? এটা কি মানে ইন্টেলিজেন্সের ব্যর্থতা নয়? ইন্টেলিজেন্স কি শুধু বিদেশ থেকে কারা আক্রমণ করবে দেশকে সেটাই শুধু দেখবে, উগ্রপন্থা নিয়ে দেখবে? এই ধরনের ঘটনা যেগুলো জাতির মেরুদণ্ড ভেঙে দিতে পারে সেগুলো নিয়ে কিন্তু ইন্টেলিজেন্স দেখে না। দেখুন, এটা নিয়ে তো বলতে হয় যে সবচেয়ে প্রথমে ডিক্লারেশন অফ রেজাল্ট আর দেশের পার্লামেন্টারি ইলেকশনের ডিক্লারেশন অফ রেজাল্ট একই রকম। তো মানুষ যখন দিল্লির প্রেক্ষাপট বুঝতে সব মাতাল হয়ে আছে, খুব সমস্ত আকর্ষণ, সমস্ত ঠিক সেদিন পুরো কেন্দ্রবিন্দু ছিল লোকসভা নির্বাচনের ফলাফল। কেউ নিট নিয়ে চিন্তা করছে না, মানে চিন্তা করো সাধারণ লোক, এমনকি অভিভাবকরাও তারাও কে আছে, কি মোদি ফেরত আসছে না অন্য কোনো পরিবর্তন হচ্ছে, যখন অলরেডি ছিল, ঘোষিত ছিল। তো এইটা একটা ডিকয়, আমি বলবো একটা ডিকয়। এটা এই প্রিটেক্সটে যে আসলে মানুষের অ্যাটেনশন বা আকর্ষণ বা মনোযোগের কেন্দ্রবিন্দু কিন্তু লোকসভা ইলেকশনের ফলাফল ঘোষণার দিন এটা ঘিরেই থাকবে। এই ফাঁকে আমরা নিটের রেজাল্ট বের করে দেবো। এখানে ডেফিনেটলি এত কিছু হওয়া সত্ত্বেও এটা বলা যায় এটা তো ইন্টেলিজেন্সের জানার কথা ছিল, কেন হলো না সেটা আমাদেরও প্রশ্ন, সাধারণ লোকেরও প্রশ্ন। আমরা সেটাই জানার চেষ্টা করবো যে ইন্টেলিজেন্স এখানে কোনো কাজ করে কিনা। আমরা চেষ্টা করছি নন্দনবাবুর সঙ্গে একটু যোগাযোগ করার। নন্দন সরকার রাজ্যের প্রাক্তন পুলিশ আধিকারিক এবং পাশাপাশি উনি ওএসডি ত্রিপুরা মেডিকেল কলেজের। তবে উনি এই মুহূর্তে ব্যস্ত আছেন, তার জন্য ওনাকে আমরা পাচ্ছি না। আমরা কিছুক্ষণ পর আবার চেষ্টা করব আমরা ওনার সাথে কথা বলার। তবে একটা জিনিস এই মুহূর্তে যেটা আমরা আজ কথা বলছিলাম দর্শক বন্ধুরা, নিট এবং নেটের যে দুর্নীতি হয়েছে বলে অভিযোগ, এবং এখন দেশের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু ধরপাকড় হচ্ছে। সে যেটা বলছিলাম যে গ্রেটার নয়ডা থেকে ধরপাকড় হয়েছে, এখন গুজরাট থেকে শুরু করে বিহার এবং দিল্লি থেকে শুরু করে রাজস্থান, হরিয়ানা, সব জায়গায় কিন্তু এখন কিন্তু এই মুহূর্তে তদন্ত চলছে এবং যে যার মতো করে তদন্ত করছে। কোর্টে মামলা রয়েছে। এখানে বিশ্বজিৎবাবু আপনি যেটা বলছিলেন এবং আমরাও যেটা জানি, আমরা যদি একটু রিক্যাপে চাই, ঠিক পরীক্ষা হয়েছিল, পরীক্ষার পরে কিন্তু সুপ্রিম কোর্টে মামলা হয়েছিল। পরীক্ষার পর মানে ফলাফল ঘোষণার আগে সেই মামলাটা কি হয়েছিল এবং তখন কেন এনটিএ নড়েচড়ে বসলো না, সেটাই কথা, সেটা একটা প্রশ্ন। সেটাই এখন তাহলে তার মানে গরমিল যে হয়ে গেছে, একটা অনিয়ম যে হয়ে গেছে, তাহলে এনটিএ জানতো। এনটিএ কি তাহলে কি ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে? ধামাচাপা দেওয়ার চেষ্টা, এবং ধামাচাপা দিয়ে কাকে বাঁচানোর চেষ্টা করছিল এনটিএ? এনটিএ নিজেকে বাঁচানোর চেষ্টা করছিল, নাকি আজ যেসব রাঘব বোয়ালদের নাম বেরিয়ে আসছে তাদেরকে বাঁচানোর চেষ্টা করছিল? না, দেখুন ব্যাপারটা হচ্ছে কি, বা আমাদের মনে যে প্রশ্নটা আসছে এনটিএ যে এই কার্যকলাপ, এটা প্রথম আমাদের মানে এরকম ভাবে ভাবতে বাধ্য করছে আমাদের যে আসলে কি শস্যের মধ্যেই ভূত, শস্যের মধ্যে কি ভূত বসে আছে? কেন এই ধামাচাপা দেওয়ার চেষ্টা? ভুল ত্রুটি হতেই পারে এরকম, কিন্তু প্রথমেই যথাযথ পদক্ষেপ নেওয়া হলো না কেন? লিকেজ কিরকম ভাবে হতে পারে? একটা হয়তো মেশিনারি ইন্টারনালি কেউ সাবোটাজ করেছে, লিকেজ হয়ে গেছে, হ্যাকিং করে হয়তো বা কেউ বের করে নিয়েছে, এটাও হতে পারে। যাই হোক, কর্তৃপক্ষ যদি সঠিক পদক্ষেপ যথাসময়ে নিত তাহলে তো তখনই হয়তো কড়া পদক্ষেপ, তখনই হয়তো কড়া কোনো সিদ্ধান্ত নিতে পারতো, কিন্তু সেটা করেনি। সেটাই খুব আক্ষেপের ব্যাপার, সেটাই দুর্ভাগ্যজনক। এখন প্রশ্ন হচ্ছে যে তখন যখন পরীক্ষার পর, ফলাফলের পর যখন সন্দেহের দানা বাঁধে, বিভিন্নভাবে বেরিয়ে আসে 718, 719 কি করে হলো, গ্রেস নাম্বার দেওয়া হয়েছিল, সেগুলো পরের বিষয়। কিন্তু পরীক্ষার পর যেটা হয়েছে নেটের ক্ষেত্রে যেটা হয়েছে, পরীক্ষার পর দিনই বোঝা গেছে কিছু কিছু সমস্যা হয়েও হতে পারে, ট্রান্সপারেন্ট হয়নি, তার জন্য
এটাকে বাতিল করে দেওয়া হয়েছে। গ্রেস নম্বরের কথা যে বলছে, যে গ্রেস নাম্বারের তারও তো একটা প্যারামিটার থাকা দরকার না? এটাও তো হাস্যস্কর। না সেটা না নিট পরীক্ষাতে গ্রেস নাম্বার দেওয়া যায় কিনা সেটাও তো একটা প্রশ্নবোধক চিহ্ন। সেটা তো জানা হয়, আমরা জানলাম যে দিতেই পারে না গ্রেস নাম্বার। গ্রেস নম্বর কি করে দেবে? এখন এটা তো প্রথমবার হয়নি। এনটিএ কেন যখন পরীক্ষার পরই কিছু কিছু অনিয়ম হয়েছে বলে খবর পেয়েছিল বা এমনকি কোর্টে মামলা হয়েছিল, এনটিএ কেন সেটাকে লাইটলি নিল বা ধামাচাপা দেওয়ার চেষ্টা করলো? যখন এটা তো নতুন কিছু নয়, প্রশ্ন ফাঁস হয়ে যাওয়াটা কি ভারতবর্ষের নতুন কিছু ছিল? নতুন কিছু না, তাও যে নতুন এনটিএ কিছু। ব্যাকফুটে চলে যাবে এমন কিছু ছিল না, না। না। প্রশ্নপত্র ফাঁস হতেই পারে, সবকিছুর মধ্যেও প্রশ্নপত্র ফাঁস হয়ে যেতে পারে কোনো একজন ব্যক্তির গাফিলতির কারণে বা দূরসম্বন্ধীর কারণে। দুই, লেটে পৌঁছানো বা পরীক্ষার হলে লেটে পরীক্ষা শুরু করা, সেটাও কোনো কারণে প্রাকৃতিক দুর্যোগের কারণে অনেক সময় এরকম হতে হতে পারে, পারে। হতে পারে। তার জন্য এনটিএ কেন পিছিয়ে গেল, এনটিএ কেন সেগুলোকে ধামাচাপা দিল, সেটা নিয়ে কিন্তু এখন প্রশ্ন উঠছে। তার মানে তো ওই যেটা আপনি বলছেন, তাহলে কি সর্ষের মধ্যে কিন্তু ভূত থাকার সম্ভাবনা থেকে গেল। এখন এরকম ধরনের অনেকগুলো প্রশ্ন তো আসে, কিন্তু জাতীয় স্তরে যে প্রবেশিকা পরীক্ষা নিয়ে এই ধরনের অনিয়মের ফলে দেশের ভবিষ্যৎ কতটা সংকটের মুখে বলে আপনি মনে করেন? এবং বিশেষ করে যারা এবার পরীক্ষা দিল তারা তো অবশ্যই, আগামীতে যারা পরীক্ষা দেবে তাদের যে বিশ্বাসের ভিতটা কতটা নড়ে গেল বলে আপনি মনে করছেন? দেখুন, নানা দিকে তো বিক্ষোভ প্রতিবাদ চলছেই, এবং আপনি তো বললেনই তার আগে যে বিভিন্ন জায়গায় যেটা শুরু হয়েছে হরিয়ানা থেকে ঝাড়খণ্ডে, বিহারে, বিভিন্ন জায়গায়, রাজস্থানে, একদম গুজরাট থেকে দিল্লি, গুজরাট থেকে সব জায়গাতেই ধরপাকড় চলছে। এখন বিরোধীরা যারা আছে, রাজনৈতিক বিরোধী যারা আছে, তারা বিক্ষোভ নানা ধরনের কার্যকলাপের করছে, কিন্তু আসলে পুরো ব্যাপারটা কিন্তু রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে দেখলে হবে না। আমি মনে করি শুধুমাত্র রাজনৈতিক ফায়দা লোটার জন্য এটা করলে হবে না। আসলে ব্যাপার হচ্ছে যে সঠিকভাবে যদি দুষ্কৃতীদের ধরা যায় এবং বিষয়টা যদি সিবিআই এর হাতে পড়ে এবং তারা যদি ঠিকভাবে কাজ করতে পারে, তাদের যদি সেরকম অবকাশ দেওয়া হয় কাজ করার জন্য, তাইলে হয়তো একটা পরিচ্ছন্ন চিত্র হয়তো সামনে চলে আসতে পারে আমাদের হাতে। কারণ কোথাও না কোথাও তো একটা গোলমাল হয়েছিল এবং কোথাও না কোথাও ব্যাপারটা হয়েছিল। এবার কিরকম ভাবে হচ্ছে, এইটা যদি মানে অঙ্কুরে যদি এটার বিনাশ করা হয়, মানে শেষ করা হয় এখনই ফর ওয়ান্স এন্ড অল, তাইলে হয়তো ভবিষ্যতে অনেকটা। কিন্তু এটা কি অঙ্কুর কি মানে আমাদের এবার যেটা হলো নিট নিয়ে? না, এটা সেই অর্থে না, কিন্তু এই যে দুর্বৃত্তায়ন ভেতরে থেকে বা বাইরের সাহায্য নিয়ে কোশ্চেন পেপার বাইরে চড়া দামে বিক্রি করা, লোক ঠকানো, লক্ষ লক্ষ ভালো ভালো ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ নষ্ট করে দেওয়া, এদের তো বিচার করা দরকার, এদের শাস্তি হওয়া দরকার। এটা শেষ করতে হবে। কারণ এই প্রবণতা যদি এরা যদি এড়িয়ে যায়, কোন রকম ভাবে এড়িয়ে যেতে পারে, তাদের যদি সুযোগ করে দেওয়া হয়, তাহলে তো এটা চলতেই থাকবে। এখন এখানে দেখুন, এখানে এই ঘটনাটা হওয়ার পর এটা থেকে উত্তরণের পথ কি হতে পারে সেটা নিয়ে কিন্তু বিশেষজ্ঞরা অনেক ধরনের মতামত দিচ্ছেন। কেউ পরীক্ষার বাতিল করার দাবি তুলছেন, কেউ আবার বলছে যে পরীক্ষা মানে বিশেষ করে ছাত্ররা যা পরীক্ষা আমরা দিয়ে দিচ্ছি আর পরীক্ষা দেব না, কারণ এতদিনের প্রিপারেশন, একটা মনোসংযোগ সেটা নিবেশ করে একটা পরীক্ষা দিয়েছে, যারা সঠিক পথে দিয়েছে অবশ্যই। আবার তারা যদি এই মুহূর্তে হঠাৎ করে একটা পরীক্ষার ডেট ঘোষণা করা হয় যে আবার রি এক্সাম হবে সবার জন্য অবশ্যই, তাহলে সেটা একই রকম রেজাল্ট ওরা নাও করতে পারে। এখন কেউ সম্পূর্ণ প্রক্রিয়া বাতিল করার দাবি তুলছে, কেউ বলছে যে এনটিএ কেই বাতিল করে দিতে হবে, এনটিএ এর গ্রহণযোগ্যতা আর নেই। এবং পাশাপাশি অনেকেই কিন্তু এই দাবি তুলছে যে জাতীয় স্তরে যে নিট পরীক্ষা হয় বা এই প্রবেশিকা পরীক্ষাগুলো হয়, যেটা আগে ছিল রাজ্যভিত্তিক, সে আবার রাজ্যভিত্তিক করার দাবি তুলছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে এটার উত্তরণের পথ কি, মানে কিভাবে সম্পূর্ণ ব্যাপারটা সেটেল হওয়ার সম্ভাবনা আছে বলে মনে হয়? রাজ্য ভিত্তিক দাবি যেটা হচ্ছে, আমি ওয়েস্ট বেঙ্গলের খবরের কাগজে পড়ছিলাম, ব্রাত্য বসু ওয়েস্ট বেঙ্গলের শিক্ষামন্ত্রী, উনি বলছিলেন যে আগের পুরনো ব্যাপারটা ছিল, এরকম করেছিল। আমরা যখন ছাত্র জীবনে, আমাদের মনে আছে, আমাদের সঙ্গী সাথী যারা ডাক্তার হয়েছে, আমাদের সময় তো কোনো প্রবেশিকা পরীক্ষা ছিল না, আমাদের ওই বোর্ডের যে প্রাপ্ত নম্বর অনুযায়ী সেই অনুযায়ী মেডিকেল পড়তে যেত। তো এটা ছিল। তারপরে যেমন ধরুন কিছু কিছু স্টেটে হয়তো বা এই ধরনের প্রবণতা লক্ষ্য করা গেছে, একটা পরিকাঠামো সামগ্রিকভাবে, পরে একটা ন্যাশনাল লেভেলে একটা এপেক্স বডি হলো এনটিএ, তারা পরীক্ষা নেবে।
এখন এটার কতগুলি ভালো দিকও আছে, খারাপ দিকও আছে। খারাপ দিকটা কিরকম, যেমন ধরুন ভালো ছেলে মেয়েরা সে যদি বাইরে বহিরাজ্যে পড়তে চায়, অন্য বহিরাজ্যে মানে সে ধরুন কোন অ্যাপেক্স ইনস্টিটিউটে, এইমসে পড়বে কিংবা এই ধরনের ভালো কলেজে পড়বে, তার জন্য প্রবেশিকা পরীক্ষা কোনটা, তাকে তো একাধিক প্রবেশিকা পরীক্ষা দিতে হবে, এইটাও একটা ভাববার বিষয় রয়ে গেছে। আগে কি তাহলে এই সিস্টেমই ছিল যখন রাজ্যভিত্তিক ছিল? রাজ্য ভিত্তিক বোধহয় সব জায়গাতে ছিল না, আমি যথেষ্ট জানি না, এখানে আমি বলাটা ঠিক হবে না, সব জায়গায় বোধহয় ছিল না, কিন্তু প্রাথমিকভাবে তো এটা শুধুমাত্র বোর্ডের প্রাপ্ত নম্বর অনুযায়ী মেধার ভিত্তিতেই ব্যাপারটা সিলেকশন হতো মেডিকেলে। এখন সেটাই, মানে সবার সঙ্গে ন্যায় করাটা কি? আর পরীক্ষা বাতিল করা যায়, যেমন ধরুন নেট যে বাতিল হয়ে গেল, পরীক্ষা নেট হয়েছে বলছে যে না নেট এটা হচ্ছে না, এবার কার অসুবিধা হবে, ছাত্রছাত্রীদের মনোবল ভেঙে যাবে, এই যুক্তিগুলি খুবই দুর্বল এবং ঠিক সর্বক্ষেত্রে এটা গ্রহণযোগ্য নয় বলেই আমার ধারণা। কেননা আজকে পুরো সিস্টেমটা যখন ভেঙে একেবারে ধসে পড়ে গেছে, তখন তারা পরীক্ষা দেবে না আমি ধরে নিচ্ছি। কোন ছেলে বা কোন মেয়ে বলছে আমি আর পরীক্ষা দিতে পারবো না, এতদিনের প্রিপারেশন, আরে পুরো সিস্টেমটাই তো চলে গেছে, নষ্ট হয়ে গেছে, এখন পুরো বাড়ি ভেঙে এখন যেটা করতে আরেকবার পরীক্ষা নিতে গেলে আমাদের সবচেয়ে বড় ব্যাপার আছে নতুন করে ইনফ্রাস্ট্রাকচার করার তো কিছু নেই, আমার নতুন কোয়েশ্চেন পেপার বা হয়তো তাদের একটা অল্টারনেটিভ কোয়েশ্চেন সেট থাকতেই পারে, এখন আরেকটা ক্যালেন্ডার ফিক্সেশন, নতুন একটা টাইম ফ্রেম, তাতে মেডিকেল কলেজগুলিতে এন্ট্রান্সের সময়টা হয়তো পেরিয়ে যাবে, মানে অ্যাডমিশনের সময়টা হয়তো খানিকটা পিছিয়ে যেতে পারে, কিন্তু আমার মনে হয় এটাই সবচেয়ে ভালো না। কিন্তু সেখানে মেডিকেল যে ইয়েগুলো কলেজগুলো তারাও তো দেখছে ঘটনা কি হচ্ছে, তারাও নিশ্চয়ই সেখানে কম্প্রোমাইজের একটা জায়গায় তো নিশ্চয়ই আসবে, কারণ গোটা ভারতবর্ষে যখন এটা হয়েছে, না সেটা তো সরকারি বেসরকারি সবাই তো এটার সঙ্গে সম্মত। মেডিকেল অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া ডাইরেক্ট হোল্ড আছে, সেখানে তারা 15-20 দিন বা 1 মাস পিছিয়েই দিতে পারে অ্যাডমিশনের ব্যাপার, সেটা খুব একটা বড় ইস্যু না। ওকে, তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে আলটিমেটলি একটা প্রশ্নই আসছে যে সবার সঙ্গে কি ন্যায় করা সম্ভব হবে কিনা, যে কোনো সিদ্ধান্তই হোক না কেন সেটা সবার সঙ্গে ন্যায় করা সম্ভব হবে কিনা মনে হচ্ছে না এই কারণে, যেমন ধরুন এই যে 1500 কত স্টুডেন্টের আবার পরীক্ষা হচ্ছে, এর বাইরেও তো অসুবিধাজনক অবস্থায় রয়ে গেছে অনেকে, এখন তাদের ক্ষেত্রে কি করে ন্যায় হবে? আজকে যদি পরীক্ষাটা বাতিল হয়ে যেত, আবার রিটেস্ট হচ্ছে, রি এক্সামিনেশন হচ্ছে, ঠিক আছে, নতুন কোয়েশ্চেন সেট, আবার এবার কড়া ভিজিলেন্সের মধ্যে দিয়ে পরীক্ষা নেওয়া হচ্ছে, নিশ্চিদ্ধ অবস্থার মধ্যে দিয়ে পরীক্ষা নেওয়া হচ্ছে, যে কাউকে সময় দেওয়া হয়নি, দেরিতে পৌঁছেছে, সবার জন্য এক নিয়ম হচ্ছে, হ্যাঁ এইখানে অসুবিধা হতো, কিন্তু পরীক্ষাটার সততা নিয়ে প্রশ্ন উঠতো না, এটা আমি মনে করি আর কি। আমরা যদি এই মুহূর্তে এনটিএর যে গ্রহণযোগ্যতা আমরা বলছি, কিছুদিন পরেই যেটা হলো সেটা হচ্ছে নেট পরীক্ষা, ইউজিসি নেট পরীক্ষার বাতিল হয়ে যাওয়া। নেট পরীক্ষার বাতিল হয়ে যাওয়াটার পেছনে কতটা আপনি যুক্তি দেখছেন? এটা কি ওই সেটা হয় না একটা, মানে সিঁদুরে মেঘ দেখলে ভয় পায়, বা ঘর পোড়া গরু সিঁদুরে মেঘ দেখলে ভয় পায় যেটা বলা হয়, সেটাই কি হলো? এনটিএ কি দেখলো বিশেষ করে নেটের ক্ষেত্রে বলে মনে করেন? নেটের ক্ষেত্রে যেটা হয়েছে সেটা বাতিল হয়ে গেছে, বাতিল করার গ্রাউন্ডটা কি? বাতিল করার গ্রাউন্ডটাও তো একই রকমের, যে এইখানে কোয়েশ্চেন পেপার লিক টিক হয়ে গেছে, এত টাকার বিনিময়ে কোয়েশ্চেন পেপার পেয়ে গেছে, এবং সব মূল ব্যাপারটা কিন্তু এমসিকিউ প্যাটার্নের অ্যাডভান্টেজটা নিচ্ছে। এখন নেট যদি বাতিল হতে পারে, নিট নয় কেন? সেটাই তো প্রশ্ন। একইভাবে দুটোই প্রবেশিকা, দুটোই ডাক্তার এবং শিক্ষক। এখন শিক্ষকটা ঠিক পরদিনই তড়িঘড়ি বাতিল করে দেওয়া হলো কেন? তার জন্য কি তাহলে কি মানে সেই আগেরটা দেখে কি ভয় পেয়ে কি নেটটা বাতিল হয়ে গেল? হয়তো বা হতে পারে। এখন সেখানেই প্রশ্ন, আমরা আবার ঘুরে ফিরে সে জায়গাতেই আসবো, যে যেহেতু এই মুহূর্তে রাজনীতি জুড়ে গেছে, এবং এই মুহূর্তে নয়, ভারতবর্ষের যে কোনো বিষয়ে রাজনীতি জুড়ে যায়, সেটা খেলার মাঠ হোক আর শিক্ষার অঙ্গন হোক। এখন কথা হচ্ছে যখন রাজনৈতিক নেতৃত্বদের নাম উঠে আসছে, সেটা যে দলেরই হোক না কেন, এখন প্রশ্ন হচ্ছে সেখানে সঠিক সিদ্ধান্তে পৌঁছানো বা ন্যায় দেওয়াটা, ছাত্রছাত্রীদের ন্যায় দেওয়াটা কতটা সম্ভব হবে? আদৌ কি সম্ভব হবে? যেখানে রাজনীতি জুড়ে গেছে, রাজনৈতিক নেতৃত্বরা আছে, সেখানে কোনো একটা জায়গায় কি মনে হচ্ছে যে না সঠিক পথেই তদন্ত এগোবে,
বা সঠিক পথে গিয়ে সবকিছু গিয়ে শেষ হবে? না, আমাদের তো ওইটুকু আশা করতেই হবে যে সঠিক পথে তদন্ত এগোবে এবং তদন্তকারী যে সংস্থা রয়েছে তারা সঠিক পদক্ষেপ নেবে এবং যথাযথ সময়ে সেই পদক্ষেপগুলি গ্রহণ করা হবে, দোষীদের শাস্তি দেওয়া হবে এবং পুরো ব্যাপারটা যাতে স্যানিটাইজ করা হয় সেটা তো দেখতেই হবে আমাদের। এটা আশা করা ছাড়া তো আমাদের কোনো উপায় নেই। আর এনটিএ এর কথা যে বলছে, এখন এনটিএ এর অস্তিত্বই তো একটা টালমাটাল অবস্থার মধ্যে পড়ে গেছে। এখন এনটিএ ছাড়া তো আমাদের চলবে না। আমাদের নতুন একটা যদি বডি দরকার হয়, এই বছরের জন্য তো এত অল্প সময়ে কিছু করা যাবে না। এখন কথা হচ্ছে এনটিএ এর পরিচালনের দায়িত্ব যাদের হাতে ছিল, ধরুন 5টা লোক এখানে পরিচালনার মধ্যে ছিল, তাদের গাফিলতির ফলে বা তাদের দুরবসন্ধির পর আজকে আমরা এই একটা বিচ্ছিরি অবস্থার মুখোমুখি দাঁড়িয়েছি। তাদের অপারেশন করা দরকার, কিন্তু তাই বলে পুরো সিস্টেমটা তো চেঞ্জ করা যাবে না। আজকে এনটিএ এর বদলে নোমেনক্লেচার পাল্টে হয়তো আর একটা নতুন সংস্থা করতে পারেন এটা, কিন্তু যতক্ষণ নাম পাল্টানো আর কিছু হতে পারে না। কিন্তু সিস্টেমটাকে যদি স্যানিটাইজ করতে হয় তাহলে যথাযথ ব্যবস্থা করতে হবে। তাই নাহলে কিন্তু গ্রেস মার্কের বদলে 718, 719 হাস্যস্কর সমস্ত যুক্তি শুনতে হবে। এর থেকে কোনো পরিত্রাণ পাওয়ার কোনো রাস্তা নেই। ঠিক। এখন প্রশ্ন হচ্ছে যে যখন আমরা বড় বড় রাজ্যের আমরা যখন কোটার কথা ভাবি, আমরা যখন হরিয়ানা বা রাজস্থানের মতো যেখানে এই ধরনের বা বিহারের মতো যেখানে বড় বড় কোচিং সেন্টারগুলো এর সঙ্গে যুক্ত বলে ভাবি, এবং একটা পিরামিড দেখা হচ্ছে যেখানে কোচিং সেন্টার বা কনসালটেন্সিগুলোকে দেখা হচ্ছে, তার সঙ্গে যুক্ত আছে প্রিন্সিপালরা এবং তার সঙ্গে ব্যবসায়ীরা যুক্ত আছেন, সরকারি আমলারা যুক্ত আছেন। বিভিন্ন স্তরে স্তরে যখন আমরা দেখতে পাচ্ছি অভিযুক্তদের নাম প্রকাশ পাচ্ছে, তার মধ্যে অভিভাবক এবং ছাত্রছাত্রীরা যারা টাকার বিনিময়ে এই ধরনের প্রশ্নগুলো হয়তো নিয়েছেন বা লিক করেছেন যারা। এখন এই ধরনের যখন হয় সমাজের এই স্তরে, যখন আমাদের দুর্নীতির গন্ধ আমরা যখন পাচ্ছি, তখন এর থেকে উত্তরণের পথ কি বলে মনে করেন একজন শিক্ষাবিদ হিসাবে? কি মনে করেন? দেখুন, এটা তো থাকবেই। আপনি কোটার কথা বলছেন, আমি অবশ্যই আপনার কাছে আসবো এই বিষয়টা দিয়ে একটু। নন্দনবাবু জুড়ে গেছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে, আর নন্দন সরকার উনি জুড়ে গেছেন। নন্দনবাবু, আপনি শুনতে পাচ্ছেন আমাকে? হ্যালো। হ্যাঁ, আমি দীপেন বলছি নিউজ ভ্যানগার্ড স্টুডিও থেকে। হ্যাঁ, বলুন। হ্যাঁ নন্দনবাবু, আমরা আজ অবশ্যই নিট নিয়ে আলোচনা করছিলাম, নিটের যে সমস্যা এবং নিটের যে দুর্নীতি হয়েছে নিট এবং নেটের। এখন প্রশ্ন হচ্ছে যে আমরা অনেক কিছু আলোচনা করেছি, কয়েকটা বিষয় আপনার কাছ থেকে জানতে চাইছিলাম যে জাতীয় স্তরে হ্যাঁ, এখন প্রশ্ন হচ্ছে যে এত বড় একটা দুর্নীতি বা যেটার অভিযোগ আসছে, যেটা পরীক্ষা ফল বের হবার পর দুর্নীতির গন্ধ জোরালো ভাবে বের হয়েছিল, কিন্তু দেশের ইন্টেলিজেন্স এজেন্সি টের পেল না কেন? এটা কি ইন্টেলিজেন্সের ব্যর্থতা বলে মনে করেন আপনি? দেখুন, নিঃসহ অনেকগুলো জাতীয় স্তরের পরীক্ষা। হ্যাঁ, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলুন। হ্যাঁ, নিঃসহ জাতীয় স্তরের অনেকগুলো পরীক্ষা কিন্তু কন্ডাক্ট করে এনটিএ, মানে ন্যাশনাল টেস্টিং এজেন্সি। তো ন্যাশনাল টেস্টিং এজেন্সি তো একটা স্বয়ংশাসিত সংস্থা, অটোনমাস বডি। তো এখানে যদি দুর্নীতি ঢুকে যায়, এটা দেশের পক্ষে না, শুধু আমাদের যে ভবিষ্যৎ যে প্রজন্ম আছে ওদের জন্য একটা বিপজ্জনক। কারণ দেশের যে টেস্টিং সিস্টেম যেটা আছে তাতে মেধাবী ছাত্ররা উঠে আসে বিভিন্ন প্রফেশনাল লাইনে, ওরা শিক্ষা নেওয়ার জন্য এবং পরবর্তী সময়ে এরা বিভিন্ন সরকারি চাকরি বা বেসরকারি যে কোনো একটা সংস্থায় চাকরি করে। তো এখানে যদি দুর্নীতি ঢুকে যায় এবং কম নম্বরের বা অযোগ্য মেধাবী নয় এমন ধরনের ক্যান্ডিডেট যদি চান্স পেয়ে যায়, তো সেটা মারাত্মক ধরনের একটা হুমকি স্বরূপ দেশের পক্ষে। তো সেখানে তদন্ত শুরু হচ্ছে, এটা অনেকদিন আগের থেকে আমাদেরও কানে এসেছিল কিছু কিছু ত্রিপুরাতেও, যে নিট পরীক্ষার একবার রেজাল্ট আউট হয়ে গেলে তখন সেখানে আর র্যাঙ্ক চেঞ্জ করা যায় না এবং সুবিধা মতো কাউকে সেখানে প্লেসমেন্টটা দেওয়া যায় না। সেই জন্য নিট পরীক্ষাতেই যদি সেটাকে করে দেওয়া যায়, অর্থাৎ নিট পরীক্ষাতে যদি নম্বর বাড়িয়ে দেওয়া যায়, তাহলে ওই ক্যান্ডিডেট কোন সরকারি কলেজে মেডিকেল কলেজে বা কোথাও চান্স পেয়ে যাবে। সেরকম একটা খবর কিন্তু ওরা আমাদের এখানেও ছিল, ত্রিপুরাতেও ছিল, কিন্তু চক্রটা ত্রিপুরাতে কিন্তু সক্রিয়। তো যেটা হয়েছে সেটা তো খুব কাঁচা কাজ করেছে এরা,
যে কোনো একটা সাধারণ লোক বুঝতে পারবে যে ফার্স্ট র্যাঙ্কিং এ 67 ক্যান্ডিডেটের নাম এসে গেছে এবং পরবর্তী সময়ে এমন ধরনের নম্বর দেওয়া হয়েছে যে নম্বরগুলো বাস্তবে কিন্তু সেটা সম্ভব নয়। তো সেদিক দিয়ে সিবিআই সঠিকভাবে তদন্ত শুরু করেছে। এখন সিবিআই তদন্ত করলে যেটা করবে আমি মনে করি যে প্রিভেনশন অফ করাপশন অ্যাক্ট, পিসি অ্যাক্টে যদি মামলাটা নেয় তাহলে হয়তো বহু রাঘব বোয়াদ এখানে ধরা পড়ে যাবে। আর পিসি অ্যাক্টের একটা নিয়ম হলো যে এখানে বার্ডেন অফ প্রুফ লাইফ উইথ দি অ্যাকিউজড, মানে যাদের গ্রেফতার করা হবে বা যাদের বিরুদ্ধে মামলা হবে এরা যে দোষী নয় সেটা ওদের প্রমাণ করতে হবে। সিবিআই তদন্তের কথা বলা হয়েছে নেটে, ইউজিসি নেট পরীক্ষায় যে বাতিল হয়েছে সেখানে সিবিআই তদন্তের কথা বলা হয়েছে, কিন্তু নিটে কিন্তু সিবিআই কথা বলা হয়নি। সেটা কি মনে হয় কোন একটা জায়গায় নেট দিয়ে নিটকে ঢাকা হচ্ছে? এখন নেটে যে পরীক্ষা হয়েছে ন্যাশনাল এই যে এফিসিয়েন্সি টেস্ট যেটা, হ্যাঁ এখানে সিবিআই তদন্ত হয়েছে কিন্তু দিজ আর কোঅর্ডিনেটেড। এখন দেখুন 22.4 মিলিয়ন মানে 24 লক্ষ ক্যান্ডিডেট নিট পরীক্ষা দিয়েছে। তো এত বড় পরীক্ষাটা দ্বিতীয়বার নেওয়া সম্ভব না, সেটা বাস্তবে সেটা কোন এত বড় দেশের পক্ষে সম্ভব না আবার দ্বিতীয়বার এই পরীক্ষাটা নেওয়া। সেখানে এখন হয়তো কাউন্সিলিং এর জন্য মানে একটা পারমিশন আছে কাউন্সিলিং করার জন্য, কিন্তু সেখানে যাদের টার্গেট করা হয়েছে মানে প্রায় অলমোস্ট 2000-এর মতো ক্যান্ডিডেট, এখানে কিন্তু একটা নিজস্ব তদন্ত চলছে, কিন্তু সেটা সিবিআই তদন্ত নয়, কিন্তু সেটা কিন্তু একটা ডিসিশন কিন্তু চলছে, সেখানে নিজস্ব তদন্ত চলছে। এখন প্রশ্ন হচ্ছে যে তদন্ত চলছে, তদন্ত কোন পথে এগোবে, তদন্ত সঠিক হবে কিনা সেগুলো অবশ্যই আমরা সময় বলবে। কিন্তু যেটা জানতে চাইছিলাম যে ইন্টেলিজেন্স কি এই জায়গাটাতে কোনোভাবে ফেলিয়ার? কারণ ইন্টেলিজেন্স কেন আগে গন্ধ পেল না যে এত বড় একটা দুর্নীতি হচ্ছে নিটে হচ্ছে? ইন্টেলিজেন্স টোটালি ফেলিউর। কারণ আমি আপনাকে কিছুক্ষণ আগে বলেছি যে ত্রিপুরা থেকে আমরা এসব খবরগুলো আমরা শুনতে পেতাম, আচ্ছা বাতাসে সেগুলো ভেসে বেড়াতো, আচ্ছা সেগুলো আমাদের সাধারণ লোকদের কানে আসছে, সেটা ইন্টেলিজেন্স এতগুলো ইন্টেলিজেন্স এজেন্সি আছে সেগুলো তো ওদের কানে আসেনি। নম্বর হলো এই যে ইন্টেলিজেন্স ব্যুরো আছে, সাবসিডিয়ারি ইন্টেলিজেন্স ব্যুরো আছে, বিভিন্ন ধরনের ইন্টেলিজেন্স ব্যুরো কাজ করছে দেশে। এত বড় একটা ঘটনা হয়ে গেল ইন্টেলিজেন্স ব্যুরো এটা জানে না, সেটা কিন্তু বললে কিন্তু তাহলে ইন্টেলিজেন্স ব্যুরোর অস্তিত্ব নিয়ে সন্দেহ জাগে। কারণ এটা সাধারণ অনেকেই জানে যে নিট পরীক্ষাতে এরকম একটা গন্ডগোল হচ্ছে। নন্দনবাবু, একটা শেষ প্রশ্ন আপনার কাছে, শুধু আইন করে কি এই ধরনের দুর্নীতি বন্ধ করা যাবে বলে মনে করেন? আইন করে এসব দুর্নীতি বন্ধ করা যাবে না, এখানে কঠিন থেকে কঠিনতর শাস্তি দিতে হবে এবং যারা যারা এইসব জায়গাতে জড়িত তাদের দীর্ঘমেয়াদী তদন্ত করতে হবে, তদন্ত করে একদম আগাছা উঠে ফেলে দিতে হবে। তাহলে এখানে যদি আপনার দুর্নীতি আপনি বন্ধ করতে পারেন, খুব ডিটারেন্ট পানিশমেন্ট দিতে হবে, খুব খুব মানে ডিপ ইনভেস্টিগেশন করাতে হবে, যাতে মানে যারা যারা এইখানে জড়িত, যারা এখানে বিভিন্নভাবে বেনিফিশিয়ারি বা যারা এটাতে আপনার মদত দিয়েছে বা অ্যামেন্ডমেন্ট আছে, এদের প্রত্যেককে গ্রেফতার করা উচিত ইমিডিয়েটলি। ওকে, অসংখ্য ধন্যবাদ নন্দনবাবু আজ আমাদের সঙ্গে থাকার জন্য, অসংখ্য ধন্যবাদ। দর্শক বন্ধুরা, এতক্ষণ আপনারা শুনছিলেন নন্দন সরকার, উনি ওএসডি ত্রিপুরা মেডিকেল কলেজের যিনি প্রাক্তন পুলিশ আধিকারিক ছিলেন। উনি বলছেন, উনি অস্বীকার করছেন যে সাধারণ মানুষের কাছে যদি খবর থাকতে পারে যে একটা এরকম ধরনের একটা অনিয়ম হয়েছে বা দুর্নীতি হচ্ছে, সেখানে ইন্টেলিজেন্সের কাছে খবর ছিল না, সেটা কিন্তু বিশ্বাসযোগ্য নয়। আমরা যে বিষয়টা ছিলাম বিশুদ্ধবাবু, যেটা আপনি বলছিলেন যে আমরা বলছিলাম বড় রাজ্য এবং ছোট রাজ্যের ব্যাপারটা, যেখানে যে বড় বড় রাজ্য, যে রাজস্থান ধরুন, রাজস্থান, হরিয়ানা, বিহার বা যেখানে যে উত্তরপ্রদেশ, এসব জায়গায় বিভিন্ন ধরনের কোচিং সেন্টার আছে, সেখানে ছাত্রছাত্রীরা বা একটা স্তরে স্তরে বলা হচ্ছে যে কোচিং সেন্টারগুলো যুক্ত, সেখানে বিভিন্ন ইনস্টিটিউশনের প্রিন্সিপালরা যুক্ত, সেখানে ছাত্রছাত্রী রয়েছে, যারা ছাত্রছাত্রীদের অভিভাবকরা রয়েছে, যারা টাকার বিনিময়ে প্রশ্নগুলো কিনেছে, তার সঙ্গে কিছু ব্যবসায়ী যুক্ত আছে এবং সরকারি আমলারাও যুক্ত হয়েছে, এরকম নামও কিন্তু উঠে আসছে এবং অভিযোগগুলো উঠে আসছে সূত্রের খবর। এখন সেটা কতটুকু ভয়ানক, সেটা মানে কতটুকু হচ্ছে? কোচিং সেন্টারের কথা যেটা বলছেন, প্রথমেই তো আপনি যেটা বললেন আগে, কোটা বা এই ধরনের কিছু, বিশাখাপত্তনম, কোটা, বিভিন্ন জায়গা আছে, চেন্নাই, দিল্লিতেই রয়েছে অনেক।
এখন যে সেই যে কোচিং সেন্টার শুধুমাত্র তো মেডিকেল অ্যাডমিশনের জন্য না, যেমন ধরুন ইঞ্জিনিয়ারিং কলেজে অ্যাডমিশনের জন্য বা অন্যান্য টেকনিক্যাল ইয়েতে সিভিল সার্ভিসের জন্য বিভিন্ন জায়গাতেই কোচিং সেন্টার হয়ে আছে। এখন এই ঘটনার পরিপ্রেক্ষিতে এটা বলা ঠিক হবে না যে কোচিং সেন্টারগুলিও এর সঙ্গে যুক্ত বা সরাসরি তাদের ইয়ে ছিল। এখন কোচিং সেন্টার তো থাকবেই। আজকে এত বড় পপুলেশনের দেশ ভারতবর্ষ, এখানে একটা র্যাট রেস ক্রমাগত লেগে রয়েছে প্রফেশনাল ডিগ্রির জন্য। সেখানে সেটা ইঞ্জিনিয়ারিং বলুন, মেডিকেলই বলুন, কিছু কিছু কোচিং সেন্টার আছে রেসিডেন্সিয়াল, কোটা বা ভাইজাকে, যেটা ছেলে মেয়েরা ওখানে যাচ্ছে, ওখানে পড়ছে, থাকছে, এবং তাদের মান বা তাদের পাঠদানের গুণমান নিয়েও সন্দেহ করার কোনো কারণ নেই। যথেষ্ট, সব না হলেও বেশ কিছু আছে যথেষ্ট ভালো, তাদের ইন্টিগ্রিটি নিয়ে ফালতু কোয়েশ্চেন করে তো লাভ নেই। কিন্তু ব্যাপার হচ্ছে কোচিং সেন্টার নেটওয়ার্ক যারা চলছে, আমি কোনো নেটওয়ার্কের নাম বলছি না, অনলাইন অফলাইন দুরকম ভাবেই চলছে। এখন শুধু শুধু তাদের ইয়ে করে তো লাভ নেই। কিন্তু ব্যাপার হচ্ছে আজকে যদি সুযোগ থাকে যে আমার এখান থেকে এতজন স্টুডেন্ট মেডিকেলে পেয়েছে, আমার এখান থেকে এতজন স্টুডেন্ট আইআইটিতে পেয়েছে, আমার এখান থেকে এতজন স্টুডেন্ট এই প্রোগ্রামে পেয়েছে, সেটা তো তার গর্ব করার মতো ব্যাপার। শোকেসিং, অ্যাডভার্টাইজমেন্টে পরে আসতে পারে, হতে পারে। এখন কেউ যদি এই সুযোগটা পায় যে দেখো কোশ্চেন পেপার লিক হচ্ছে, তুমি নেবে কিনা, দুরকম ভাবে হতে পারে। যা হয় আর কি, সেটা কোচিং সেন্টারের মাধ্যমেও হতে পারে, গার্জিয়ান বা স্টুডেন্ট দেমসেলফ মে গেট ইট, যে কোশ্চেন পেপার পেয়ে গেছে, সেটা নিটি হোক আর নেটি হোক, পেয়ে গেছে, একজন থেকে আরেকজন সার্কুলেশন হতে পারে। ঠিক। এখন শুধু আইন করে, যে প্রশ্নটা আমি নন্দনবাবুকে করছিলাম, শুধু আইন করে কি আপনার মনে হয় এই ধরনের দুর্নীতি বন্ধ করা যাবে, রোধ করা যাবে? কারণ আইনটা আমরা বলে একটু দেখি, আজ মানে 21শে জুন থেকে আইনটা বলবৎ করা হলো, যেটা লিকেজ অফ কোশ্চেন পেপার অ্যান্ড অ্যান্সার কি ডাইরেক্টলি অর ইনডাইরেক্টলি অ্যাসিস্টিং ক্যান্ডিডেট বা টেম্পারিং উইথ কম্পিউটার নেটওয়ার্ক, যদি এরকম যদি কেউ করে থাকে তাহলে 3 থেকে 5 বছরের জেল, সঙ্গে 10 লাখ টাকা অবধি জরিমানা, এবং সার্ভিস প্রোভাইডাররা যদি কেউ এই ধরনের করে থাকে তাহলে 1 কোটি টাকা অবধি জরিমানা। এই ধরনের আইন বিস্তারিত অবশ্যই রয়েছে, আরো এই ধরনের আইন হয়েছে এবং এই শাস্তির প্রাবধান রয়েছে যদি প্রমাণিত হয়। এখন আমরা তো দেখছি যে নিটের যে তদন্ত হচ্ছে, এবং সেখানে পুলিশকেও আমরা দেখছি একটা অগ্রগণী ভূমিকা নিচ্ছে এবং গ্রেপ্তারও করা হচ্ছে। ঝাড়খণ্ড থেকে গ্রেপ্তার করেছে, এখন পর্যন্ত 18 জনকে দেশব্যাপী গ্রেপ্তার করা হয়েছে। যদি অভিযোগ সেগুলো যদি সত্যতা যদি প্রমাণিত হয় কোর্টে, তাহলে এই ধরনের আইন হলে পরে, এই ধরনের শাস্তি হলে পরে কি মনে হয় যে আগামী দিনে বন্ধ হবে? ব্যাপার হচ্ছে যে আইন তো আইনের জায়গায় আছে, সবচেয়ে বড় যে প্রপার ইনভেস্টিগেশন হতে হবে, প্রপার ইনভেস্টিগেশন হতে হবে। যারা সত্যি দোষী তাদের ধরতে হবে, এবং আইন তো কাগজে পত্রে যেটা আছে তার যথাযথ প্রয়োগ করা দরকার। তা না তো শাস্তিটা হবে কি করে? শাস্তিটা এক্সাম্পলারি পানিশমেন্ট হওয়া দরকার, পিউনিটিভ মেজার, যাতে ভবিষ্যতে এই রাস্তায় কেউ না হাঁটে। সেটা একেবারে নির্মূল করা যাবে কিনা সেটা তো বলা যেতে পারে, কারণ মানুষের মধ্যে একটা ইভিল টেন্ডেন্সি কাজ করবেই, সব সময় করেই, কিন্তু অনেকটাই এটা হয়তো নিষ্কৃতি পাওয়ার রাস্তা দেখাতে পারে যে এই রাস্তায়, এবং পুরো এতে পুরো সিস্টেমটা অনেকটা ক্লিনজিং হবে, অনেকটা ক্লিনজিং হবে। ওকে, তাহলে এখন এই মুহূর্তে যেটা আমরা দেখছি, যেটা বলছিলাম যে রাজনৈতিক যোগাযোগ রয়েছে, কোনোভাবে কি মনে হচ্ছে যে এই ঘটনাতে এবার রাজনীতির রুটি শেখবেন অনেকেই, মানে শেখার চান্স, এবং সেই শেখার কারণে আসলে যাদের ন্যায় দরকার বা যারা ন্যায় প্রার্থী, তারা ন্যায় থেকে বঞ্চিত হয়ে যাবেন? সেটা মনে হচ্ছে না। রাজনীতি তো তরজা চলতেই থাকবে। এখন মেলাইন করার চেষ্টা হতে পারে যে এডুকেশন ডিপার্টমেন্টের যে দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী কি করছিলেন, এখন এনটিএ যে একটা অথরাইজড বডি, সেটা তো একটা নিজস্বতার রয়ে গেছে। এখন এটাকে ওভারসি করার জন্য অন্য কোনো বডি থাকবে কিনা, এগুলি নানা ধরনের প্রশ্ন চলে আসবে। রাজনৈতিক দলগুলি তাদের মুনাফা ফায়দা লাভটার জন্য অনেক কথাবার্তাই বলবে। আসল ব্যাপার হচ্ছে আমরা সাধারণ মানুষ যেটা চাইবো যে এই পরিস্থিতি থেকে পরিত্রাণ পাওয়া এবং ভবিষ্যতে যাতে এই ধরনের ঘটনার রিপিটেশন না হয়, সেটাই আমাদের কাঙ্ক্ষিত ব্যাপার। ঠিক। বিশ্বজিৎবাবু, আপনি একজন বিশিষ্ট শিক্ষাবিদ। আমরা আমাদের এই নিট আলোচনা নিয়ে প্রত্যেকটা টক শোতে আমরা শেষে যারা আগামী দিনে পরীক্ষা দেবে, যারা আগামী দিনে অ্যাসপায়ারেন্টস, যারা
তাদের জন্য বার্তা চাইছি আপনাদের কাছ থেকে, তাদেরকে আপনারা কি বার্তা দেবেন আগামী দিনে, যারা এই মুহূর্তে যারা এইসব দেখছে এবং সত্যি হয়তো তারা একটু উদ্বেগে রয়েছে এই মুহূর্তে যে কি হবে আগামী দিন, কি হবে, বিশেষ করে সেই সব ছাত্রছাত্রীদের? কিছু করার নেই, এরকম হতেই পারে, কিন্তু একমাত্র সম্বল হচ্ছে নিজের পড়াশোনা, মেধাকে সম্বল করে এগিয়ে যাওয়া এবং সমস্ত প্রতিকূলতার মধ্যে ভেঙে না পড়া, কারণ জয় হবে আদর্শের, সততার জয় হবেই, এই বিশ্বাস রাখা। অসংখ্য ধন্যবাদ বিশ্বজিৎ বাবু, আজ সঙ্গে থাকার জন্য। খুব গুরুত্বপূর্ণ আলোচনায় আজ আপনি আমাদের সঙ্গে ছিলেন এবং আপনি আলোকপাত করলেন, ধন্যবাদ আপনাকে আরো একবার। দর্শক বন্ধুরা, আগামী দিনে নিট পরীক্ষার তদন্ত কোন পথে এগোয়, এই দুর্নীতির সাথে যারা যুক্ত তাদের কত দ্রুত গ্রেপ্তার করে শাস্তি প্রদান করা হয়, সেই দিকে অবশ্যই তাকিয়ে আছে গোটা দেশ। কিন্তু নিট পরীক্ষার্থীদের ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন অভিভাবক মহল এবং শিক্ষক মহল। কি হবে সেটা জানতে চাইছে সবাই। আগামী 8ই জুলাই মাননীয় সুপ্রিম কোর্ট আদেশ দেবেন আবার, কিছুদিনের মধ্যেই কাউন্সেলিং শুরু হওয়ার কথা। তার আগে এই মামলা কোন দিকে মোড় নেয় সেদিকে তাকিয়ে আছে সবাই, নজর রাখছি আমরাও। তাই দেশ, দুনিয়া ও রাজ্যের বিভিন্ন নিউজ আপডেট ও টক শো দেখার জন্য আপনারা চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ড।